নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজ আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোকে চর্চা, এবং শুধু আজকে না, আজ থেকে আমরা শুরু করছি এই ধরনের ভিডিও সিরিজ। তার একটাই কারণ, যত বেশি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করব, বিশেষ করে এমসিকিউগুলো, তত বেশি আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং যে টোটাল সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা অত্যন্ত কম সময়ে আমরা কভার করতে পারবো। ঠিক এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিডিওগুলো করা। আর আজকে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হয়েছিল, যে সিটেটটা হয়েছিল, সেই সিটেটের বাংলা ভাষা, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে আমরা যেটাকে নিচ্ছি, বা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে যারা যারা চয়েস করেছেন, সেই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে নিয়েই আজকের এই ভিডিও। এবং 2026 সালে যে প্রশ্নটা এসেছিল আজকে আমরা সেটাই সলভ করব। বেশি ডেপথে যাব না, শুধুমাত্র প্রশ্ন দেখবো এবং সাথে সাথে উত্তরগুলো আলোচনা করবো। এভাবে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি কিন্তু আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আমাদের কনফিডেন্স লেভেলটাও অনেক বেশি বাড়বে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই এমসিকিউ সলভ করার সিরিজটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 2026 সালে যে প্রশ্নটা এসেছিল পেপার 1-এর, তার যে ছবিটা, এবং এটা কিন্তু অরিজিনাল যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটারই কপি। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে প্রথম পাতাতে ঠিক কি কি ইনস্ট্রাকশন থাকে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যে বিষয়টা আপনাদের বলেছিলাম সেই বিষয়গুলোই লেখা রয়েছে। এই দেখুন, ল্যাঙ্গুয়েজ 1-এর যারা যারা সিলেক্ট করেছেন বাংলাকে, তাদের জন্য ঠিক এভাবেই লেখা থাকবে। 91 থেকে 120 নম্বর প্রশ্ন, মানে একটাই বুকলেট হবে, একটাই প্রশ্নপত্র হবে। সেখানে ল্যাঙ্গুয়েজ 1 যারা সিলেক্ট করছেন তাদের কত থেকে কত নাম্বার থেকে কত নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে সেটা এখানে লেখা আছে। 91 থেকে 120। আর ঠিক ল্যাঙ্গুয়েজ 2 যারা সিলেক্ট করছেন বাংলা ভাষাকে, তারা 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নের উত্তর দেবেন, দুটো পার্টে। প্রত্যেকটাতেই 30 নম্বরের প্রশ্ন। খুব ভালোভাবে দেখবেন এখানে। আর একটা বিষয়, যে আপনারা এটা জানেন, এটা আগেও বলেছি, যে দুটো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 দুটোতেই কিন্তু বাংলা চয়েস করা যাবে না। কোনোটাতে ইংরেজি নিতে পারেন, কোনোটাতে বাংলা নিতে পারেন, সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। এখানে ওএমআর এর বিষয়টাও দেওয়া রয়েছে, যে ওএমআর শিটে উত্তর করতে হবে। এবং দেখুন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পরিষ্কার লেখা রয়েছে নো হোয়াইটনার। কোনো রকম হোয়াইটনার কিন্তু উত্তর পরিবর্তনের জন্য অ্যালাউ করা হবে না। তাই খুব সাবধান। এখানে অনেকে ভুল করলে হোয়াইটনার ইউজ করেন, সেটা কিন্তু ওএমআর শিটে কোনোভাবেই করা যাবে না। আরেকটা বিষয়, এখানে দেখুন, এখানে আপনাদের নাম লেখার জায়গা রয়েছে। এখানে আপনাদের নাম লেখা, রোল নাম্বার লিখবেন, একবার ইন ফিগার, ইন ওয়ার্ডস পরিষ্কারভাবে লেখা রয়েছে। আর সেন্টার, আপনার যে সেন্টারটা পড়বে, যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেটা এখানে লিখতে হবে। আর বাকিগুলো আপনার এখানে ক্যান্ডিডেটের সিগনেচার আর ইনভিজিলেটরের সিগনেচার এদিকে, আর এগুলো সেন্টার ইনচার্জ যারা থাকবেন তাদের। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের ভালোভাবে ফিল করতে হবে প্রশ্নপত্রের মধ্যে। এটাই যেটা ইংরেজিতে ছিল সেটাই এখানে বাংলা ভাষায় লেখা রয়েছে। এখানে দেখুন যে উত্তরপত্রে উত্তর চিহ্নিতকরণের জন্য কেবলমাত্র নীল এবং কালো বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, পরিষ্কার বলা রয়েছে। আর যেটা বললাম, এই যে ভাষা 1-এ বাংলা যারা নিয়েছেন তাদের 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। যারা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে বাংলা ভাষাকে নিয়েছেন তাদের 121 থেকে 150। ঠিক একই, ওটা ইংরেজিতে ছিল, এটা বাংলায়। এখানে দেখুন, ভাষা 1 হিসেবে নির্বাচিত করেছেন, মানে ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে যারা নির্বাচন করেছেন বাংলার বিষয়টাকে, তাদের জন্য 91 থেকে 120। এবার শুরু হচ্ছে প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। তাহলে এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। খুব ভালোভাবে দেখুন, বেশি আলোচনায় যাব না, জাস্ট প্রশ্নটা বলবো এবং উত্তরটার সাথে সাথে বলবো। প্রথম প্রশ্ন, 91। অঙ্কিতা 6টি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে, তবে ভাষা যোগ্যতা তাকে বানিয়েছে একজন, কি বানিয়েছে? ভাষাতত্ত্ববিদ, নাকি বহুভাষী বক্তা, নাকি দ্বিভাষী বক্তা, নাকি একভাষিক বক্তা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার 2, বহুভাষী
বক্তা। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন নিজেদের উত্তর অবশ্যই কাউন্ট করবেন। পরের প্রশ্ন 92, তুমি কোড মিক্সিং, কোড সুইচিং, শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা বিষয়ক অধ্যয়নে উৎসাহী। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? নৃতত্ত্ববিদ্যা, সমাজবিদ্যা, নাকি সামাজিক ভাষাতত্ত্ব, নাকি সাংস্কৃতিক মনোবিদ্যা? কোনটা? সঠিক উত্তর হবে নাম্বার 3, সামাজিক ভাষাতত্ত্ব, যাকে বলা হয় সোশিও লিঙ্গুইস্টিক্স। 93, কোন ক্ষেত্রটি বই সাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়? বই সাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়। নাম্বার 1, শব্দার্থতাত্ত্বিক, আভিধানিক, ধ্বনিতাত্ত্বিক, বাক্য রীতিগত। কোনটা? উত্তর হবে বাক্য রীতিগত, নাম্বার 4। এখানে খুব ভালোভাবে দেখুন, প্রশ্নটাতে কিন্তু নয় বলেছে, তাহলে নেগেটিভ সেন্সে প্রশ্নটা হয়েছে। এই জায়গাটায় আমাদের এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে। তাহলে শব্দার্থতাত্ত্বিক, আভিধানিক এবং ধ্বনিতাত্ত্বিক বিষয়গুলো রয়েছে, কিন্তু বাক্য রীতিগত এই পয়েন্টটা কিন্তু নেই, তাই এটাই হবে এখানে সঠিক উত্তর। এবার 94, আপনি দেখলেন যে আপনার ইংরেজি ভাষা শিক্ষক ক্লাসে স্বচ্ছন্দে মাতৃভাষা ব্যবহার করছেন। তিনি কোন পদ্ধতি ব্যবহার করছেন? নাম্বার 1, ব্যাকরণ অনুবাদ, নাম্বার 2, সংগঠিত মৌখিক পরিবেশ, নাম্বার 3, প্রত্যক্ষ, নাম্বার 4, শোনা বলা। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার 2, সংগঠিত মৌখিক পরিবেশ। যখন শিক্ষক পরিকল্পিতভাবে মাতৃভাষা এবং যে ভাষাটা তিনি পড়াচ্ছেন সেই ভাষায় একসাথে ব্যবহার করছেন, সেটাই হচ্ছে সংগঠিত মৌখিক ভাষার একটা সংগঠিত মৌখিক পরিবেশের কিন্তু একটা উদাহরণ। তাহলে সংগঠিত মৌখিক পরিবেশ হচ্ছে সঠিক উত্তর, নাম্বার 2। 95, কোনো বিশদ বিবরণ যুক্ত না করে সংক্ষিপ্তভাবে লিখনের যোগ্যতা যার দ্বারা স্পষ্ট এবং যথাযথ বর্ণনাকে উপেক্ষা করা যায় তাকে কি বলা হয়? 1 নম্বর পদ্ধতি লিখন, 2 নম্বর নোট নেওয়া, 3 নম্বর নোট প্রস্তুত করা, 4 নম্বর সংক্ষেপীকরণ। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই 4 নম্বর সংক্ষেপীকরণ, অর্থাৎ সামারাইজেশন, মানে মূল বিষয়বস্তুকে সামনে রেখে, অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় বিষয়বস্তু বাদ দিয়ে বিষয়টাকে সংক্ষিপ্ত করা। এবার 96, স্বরগত প্রকাশভঙ্গি কিসের দ্বারা সঠিকভাবে বিচার করা যায়? শব্দ নির্বাচন, 2 স্বরের আবেগ, 3 কণ্ঠগত চিন্তাধারা অভিব্যক্তি, নাম্বার 4 স্বরের গতি। অবশ্যই নাম্বার 3 কণ্ঠগত চিন্তাধারা অভিব্যক্তি। আমরা প্রত্যেকে জানি যে স্বর বা টোনের মাধ্যমে বক্তার চিন্তা ভাবনা কিন্তু প্রকাশ পায়, আর এই প্রকাশ ভঙ্গিটাই কিন্তু মূলত কণ্ঠগত, মানে গলার ওঠা নামা, কতটা জোরে সে কথা বলছে, কতটা গতি নিয়ে সে কথা বলছে, এই সমস্ত বিষয় কিন্তু এর মাধ্যমে বোঝায়। এবার 97, এটি ক্লাসরুমের বসার ব্যবস্থা শিথিল হওয়া উচিত, কারণ 1 নম্বর এটি খুব সহজে বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন, যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণী কার্যের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে। নাম্বার 2, এটি শিশুদের যেখানে খুশি এবং যখন খুশি তাদের বসার জায়গা পরিবর্তনের স্বাধীনতা দেবে। নাম্বার 3, এটি শিক্ষককে তার ক্লাসরুমে সাম্যতা আনতে সাহায্য করবে। নাম্বার 4, এটি শিশুদের একটি নির্দিষ্ট দলে বন্ধুত্ব রাখা থেকে প্রতিরোধ করবে। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার
ওয়ান, অর্থাৎ এটি বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণী কার্যের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে। এই সিস্টেমটাকে বলা হয় কোলাবোরেটিভ লার্নিং। এবার 98, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের জন্য কোন বিষয়ে জোর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ? কোন বিষয়ে জোর দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ? 98, বিরাম চিহ্নের ব্যবহার। নাম্বার 2, সাবলীল পাঠ। নাম্বার 3, বুঝে পড়া। 4, ব্যঞ্জন বর্ণের অক্ষর চিহ্নিত করতে পারা। কোনটা? নাম্বার 4, ব্যঞ্জন বর্ণের অক্ষর চিহ্নিত করতে পারা। প্রাথমিক পর্যায়ে পড়তে শেখার ভিত্তিই হলো বর্ণ চেনা, বিশেষ করে ব্যঞ্জন বর্ণ। আর এটা ছাড়া আমরা প্রত্যেকে জানি যে ভাষার ক্ষেত্রে কিন্তু সেই দক্ষতাটা গড়ে ওঠে না, তাই ব্যঞ্জন বর্ণের অক্ষর চিহ্নিত করতে পারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তরে। 99, সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন 1, চলাফেরা এবং ভাবের আদান প্রদান বজায় রাখা। নাম্বার 2, তোমার মনে যা আসবে তা বলতে থাকা। নাম্বার 3, অপরের কথা আগে শোনা। নাম্বার 4, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অপরের সঙ্গে সংযোগ সাধন বজায় রাখা। কোনটা হবে সঠিক উত্তর? নাম্বার 1, চলাফেরা এবং ভাবের আদান প্রদান বজায় রাখা, মানে অ্যাক্টিভ একটা কমিউনিকেশন, যেটা দুই পক্ষেরই মনের ভাব কিন্তু আদান প্রদান চলবে সেখানে। শুধু কথা বলাই নয়, সেখানে শরীরের ভাষা এবং ভাবেরও বিনিময় চলবে। 100, ইংরেজি ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য হল 1, বক্তব্যে এবং লিখনে যৌক্তিকভাবে এবং সঠিকভাবে ধারণা প্রকাশমূলক যোগ্যতার বিকাশ সাধন। নাম্বার 2, নিয়মাবলী মুখস্থ করার যোগ্যতার বৃদ্ধিকরণ। নাম্বার 3, পাঠে উৎসাহের বিকাশ সাধন। নাম্বার 4, আমাদের ধারণার মৌলিকতা বৃদ্ধিকরণ। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার 1, বক্তব্যে এবং লিখনে যৌক্তিকভাবে এবং সঠিকভাবে ধারণা প্রকাশমূলক যোগ্যতার বিকাশ সাধন। ব্যাকরণ শেখানো মানে কিন্তু শুধু নিয়ম মুখস্থ নয়। আমরা প্রত্যেকে জানি যে ব্যাকরণ শেখানোর মূল লক্ষ্য কিন্তু ছাত্রছাত্রীরা যাতে নিজেদের মনের ভাবনাটা সঠিকভাবে প্রকাশ করতে পারে। 101, প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে লিখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বিষয়ে লেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত? কোন বিষয়ে লেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত? 1, ধার্মিক বিশ্বাস। 2, ব্যক্তিগত জীবন। 3, সামাজিক সমস্যা। 4, জাতীয় বিষয়। অবশ্যই সামাজিক সমস্যা, কারণ প্রাথমিক স্তরে যে ছাত্ররা বা শিশুরা যারা থাকবে তাদের চারপাশে যে বাস্তব জীবনের বিষয়বস্তু কি চলছে, বাস্তব জীবনটাকে সে কিভাবে দেখছে, সেটাই তার লেখার দক্ষতাটা কিন্তু স্বাভাবিকভাবে বাড়িয়ে তুলবে। এবার 102, আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলিকে চিহ্নিত করতে চান। এই উদ্দেশ্যে নিচের কোনটি আপনি ব্যবহার করবেন? নির্ণয়মূলক মূল্যায়ন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। নাম্বার 2, সামগ্রিক মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট। নাম্বার 3, গঠনগত মূল্যায়ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। নাম্বার 4, সহপাঠী মূল্যায়ন, পিয়ার অ্যাসেসমেন্ট। ব্যক্তিগত পার্থক্য চিহ্নিত করতে চান, খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, ব্যক্তিগত পার্থক্য। তাহলে এখানে অবশ্যই নির্ণয়মূলক মূল্যায়ন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, মানে কোনো টপিক আপনি যখন শেখাবেন তার আগে সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে কি দুর্বলতা আছে বা কি শক্তি আছে সেটা খুঁজে বার করার জন্য আগে কিন্তু ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টটা করে নেওয়া প্রয়োজন। এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ প্রত্যেকেই আমরা ঠিক এই পদ্ধতিগুলো মেনটেন করেই শিক্ষকতা করি। আর এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট,
বিশেষ করে ডায়াগনস্টিক, ফরম্যাটিভ, সামেটিভ, এদের যে কনসেপ্টটা, এদের মধ্যে কি পার্থক্যটা, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের জেনে রাখাটা প্রয়োজন। প্রায় কিন্তু প্রশ্ন আসে, আর এটা আমাদের সেই কনসেপ্ট আলোচনার ক্লাস নয়, সেই জন্য আমি ডিপে যাচ্ছি না, শুধু প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে আজকে। 103, চমস্কির প্রস্তাব অনুযায়ী ভাষা অর্জনে একটি অন্তর্নিহিত দক্ষতা হল বিশিষ্ট মানব সংক্রান্ত জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। এই উত্তরাধিকার কি নামে পরিচিত? ভাষা অর্জন জ্ঞান, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার ডোমেন। নাম্বার 2, ভাষা গ্রহণ ইচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স ডিজায়ার। নাম্বার 3, ভাষা অর্জন সাধন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নাম্বার 4, ভাষা অভিযোজন পর্যায়, ল্যাঙ্গুয়েজ অ্যাডাপশন ডিগ্রি। সঠিক উত্তর, এটা প্রত্যেকেই জানি, ভাষা অর্জন সাধন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যাকে সংক্ষেপে বলা হয় ল্যাড। মানে এটা আমরা যখন চমস্কি নিয়ে পড়েছিলাম তখন আমরা জানি যে মানুষের মস্তিষ্কে জন্মগতভাবে একটা ল্যাড, একটা চিপের মতো বস্তু, সেটা যেন থেকেই যায়, এটা যেন জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মাথায় থাকে, যাতে সে যেটা দেখছে সেটাই সে অটোমেটিক গ্রহণ করতে পারে। মানে একটা ইউনিভার্সাল গ্রামার, এই টার্মটা মনে রাখতে হবে। এই ল্যাড এবং চমস্কির নিয়ে যখন আমরা পড়েছি, ইউনিভার্সাল গ্রামারের যে প্রসঙ্গটা সেটাও কিন্তু এসেছিল। 104, একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির এককের জন্য ব্যবহৃত পরিভাষাটি কি? ধ্বনিমূল, নাকি রূপমূল, নাকি বাক্য গঠন সংক্রান্ত ব্যাকরণের নিয়মাবলী, নাকি শব্দার্থ তত্ত্ব? কোনটা? সঠিক উত্তর হচ্ছে ধ্বনিমূল, বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফোনিম। ফোনিম হলো ভাষার ক্ষুদ্রতম ধ্বনির একটা একক। আচ্ছা, এবার 105, 2 থেকে 3 মাস বয়সী শিশুরা মুক্ত স্বরধ্বনি উচ্চারণ করতে সমর্থ হয়। এই ধ্বনিগুলি কিসের উদাহরণ? 1, তাড়াহুড়ো করে কথা বলা। নাম্বার 2, জোরে কথা বলা। নাম্বার 3, একক শব্দ উচ্চারণ। নাম্বার 4, নিচু গলায় কথা বলা। কোনটা? সঠিক উত্তর নাম্বার 4, নিচু গলায় কথা বলা। প্রথম 2 থেকে 3 মাস নিচু গলায় কথা বলে বাচ্চারা, অর্থাৎ কুইন। তারপরে 6 মাস বাবলিং, মানে 2-এর পর 1, 4-এর পর 1। আর তারপরের পরবর্তী ধাপ হচ্ছে 1 ওয়ার্ড, অর্থাৎ 1 বছর বয়সে একটি শব্দ, একক শব্দ উচ্চারণ। নাম্বার 3, আর সব শেষে জোরে কথা বলা, শাউটিং। তার মানে 4, 1, 3, 2, এই পদ্ধতি ফলো করে বাচ্চারা কিন্তু কথা বলাটা শেখে। এরপরে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, 106 থেকে 111, আমরা প্রত্যেকে জানি যে বাংলায় পদ্যাংশ এবং গদ্যাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং খুব সহজে এই জায়গাটা থেকে কিন্তু নম্বর তোলা যায়। কারণ আমরা যদি ভালোভাবে পড়ি বিষয়টা, উত্তরটা এর মধ্যেই লুকিয়ে থাকে, তাই নতুন করে কিছু ভাবতে হয় না, সহজে এখান থেকে 8-10 নাম্বার কিন্তু ওঠানো যায়। তাই কিছু ট্রিক আমি বলবো আজকে, যে আমরা কিভাবে গদ্যাংশ এবং পদ্যাংশের যে এই পার্টটা, আনসিন প্যাসেজের এই পার্টটা সহজে কম সময়ে উত্তর করতে পারবো। প্রথমে দেখুন, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে একটা কবিতার অংশ যখন এলো, আপনারা দেখতে পাচ্ছেন 106 থেকে 111 নম্বর প্রশ্ন, তখন আমরা কি করব, প্রথমে আমরা কবিতা পড়তে যাব না। সবার প্রথমে আমরা কি করব, আমরা চলে যাব প্রশ্ন পড়তে। এখানে দেখুন 106 নম্বর প্রশ্নে কি আছে, উলঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? এখানে উলঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? উলঙ্গ রাজা আমরা খুব ভালোভাবে জানি, খুব বিখ্যাত একটি কবিতা।
তাহলে আমরা সেই কবিতা পড়ে সময় নষ্ট না করে আগে প্রশ্নের দিকে নজর দিলে এই উত্তরটা কিন্তু সহজেই করে ফেলতে পারবো 106 নম্বর প্রশ্নের যে উত্তর। এখানে উলঙ্গ বলতে কি বোঝানো হয়েছে এটা আবার নতুন করে পড়ার কিছু নেই। এখানে উলঙ্গ বলতে নির্লজ্জ যে বলা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি, তাই চোখ বন্ধ করে কিন্তু নাম্বার 3 কিন্তু মার্ক করে দিতে পারবো। এবার 107, কবি এখানে সমাজের কোন দিকটি তুলে ধরেছেন? খুব কমন একটা বিষয়, আমরা কিন্তু খুব ভালোভাবে জানি এই কবিতাটা আমরা এর আগে অনেকবার পড়েছি, ছোটবেলা থেকে পড়ে আসছি। এখানে দেখুন নাম্বার বিতে কি রয়েছে, শাসক শ্রেণীর ভণ্ডামি উপেক্ষা করে জনগণের স্থাবকতার দিকটা, এটা একটা পয়েন্ট নাম্বার বি। আর একটা পয়েন্ট কি নাম্বার ডি, শাসক শ্রেণীর নির্লজ্জতা এবং শোষণ উপেক্ষা করে জনগণের নীরবতার দিকটা। এই দুটো দিক অত্যন্ত প্রাসঙ্গিক, বর্তমান সমাজে এই কবিতাটা অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার এ, বি আর ডি। সুতরাং এই প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু আমাদেরকে আর সেই কবিতা পড়তে হচ্ছে না, আমরা প্রত্যেকে জানি সেইটা বিষয়টা। এইবার পরের প্রশ্ন দেখব, রাজা তোর কাপড় কোথায়? এই প্রশ্নে বুদ্ধিজীবী সমাজের থেকে উচ্চারিত হয় না কেন? বুদ্ধিজীবী সমাজের থেকে উচ্চারিত হয় না কেন এই প্রশ্নটা? তার কারণটা কি? তার একটাই কারণ, তারা সংস্কারী বলে। নাম্বার 3, সংস্কারী। অর্থাৎ দেখুন কবিতায় কিন্তু এই কথাটা আছে যে কারো মনে সংস্কার, কারো মনে ভয়। অর্থাৎ বুদ্ধিজীবীরা যে সংস্কারী, তারা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলতে চান না, এটা কিন্তু তাদের স্বভাব। তাই প্রশ্ন শুধুমাত্র শিশুর মুখে, এই প্রশ্নটা শিশুর মুখেই শোনা গেছিল সেই কবিতায়। তাই এখানে সঠিক উত্তর অবশ্যই সংস্কারী বলে। 109 নম্বর প্রশ্নটা দেখুন, কবিতাটিতে মূলত কোন অলংকারে প্রয়োগ করা হয়েছে? কোন অলংকারে? এটা একটা ব্যাকরণের বিষয় থেকে প্রশ্ন, এটা আমরা নিজেরাই উত্তরটা দিতে পারবো। এটা যে একটা রূপক অলংকারের প্রয়োগ করা হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এখানে রাজার এই গল্পটাকেই সমাজের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখানে এটা একটা রূপক বা ইংরেজিতে যাকে বলা হয় মেটাফর। আর উপমা যদি হতো তাহলে সেটা রাজার মতো বলা হতো, এটা কিন্তু উপমা নয়, এটা হচ্ছে রূপক। এবার 110 নম্বরের প্রশ্নটা দেখুন, এটাতেও কিন্তু আমাদের কবিতাটা পড়তে হচ্ছে না। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, এটিকে সঠিক গদ্য রীতি অনুযায়ী লিখলে সঠিক রূপটি কি হবে? সেই কবিতার ভাষাকে গদ্য রূপ দিতে বলা হচ্ছে। তাহলে এটা তো আমাদের আলাদাভাবে কবিতা পড়ার কিছু নেই, আমরা নিজেরাই পারবো যে নাম্বার 3, গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় নেমেছে। আর আমরা প্রত্যেকে জানি যে কবিতার ক্ষেত্রে কি হয়, যে ক্রিয়া কখনো কখনো আগে আসতে পারে, আবার কর্তা পরে চলে যায়, কিন্তু গদ্যের ক্ষেত্রে কর্তা আগে আসবে, ক্রিয়া একেবারে শেষে। তাই গল্পের রাজা এখানে কর্তা, সে আগে বসেছে, আর প্রকাশ্য রাস্তায় নেমেছে ক্রিয়া সে একদম শেষে চলে গেছে, যেটা গদ্যরূপ। আমরা প্রত্যেকে জানি যে গদ্যের রীতি অনুযায়ী ঠিক এইভাবেই পরিবর্তনগুলো হয়। এইবার কবিতাটার যে মূল বিষয়বস্তু 111 নম্বর, এই বিষয়বস্তুটা যে জানা, এটা যখন আমরা কবিতাটা পড়ব, ধরুন কোনো অজানা একটা কবিতা দেওয়া হলো, তখন এই বিষয়বস্তুটা বোঝার জন্য আমাকে কবিতাটা একবার দুবার একটু পড়ে নিতে হবে, তাহলেই মোটামুটি আমরা সেটার বিষয়বস্তু বুঝতে পেরে যাব। এখানে যেমন নাম্বার 1, এটা যেমন আমাদের চেনা কবিতা, সেই জন্য সহজেই বলতে পারবো যে জনগণের নীরবতার বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেটাই একটা এই কবিতাটার কিন্তু মূল বিষয়বস্তু। তাহলে এই টিপসগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া খুব সহজে হবে। আমরা যদি আগে কবিতাটা নিয়ে ঢুকে যেতে থাকি তাহলে কিন্তু আমাদের মন অনেকটাই কনফিউজড হয়ে যাবে। তাই আগে প্রশ্নটা দেখব, প্রশ্নে ম্যাক্সিমাম দেখছি ব্যাকরণের প্রশ্ন, তাহলে সেইগুলো আলাদাভাবে প্রশ্নে কবিতা পড়ার কিছু নেই, সেগুলো সহজেই আমরা উত্তরটা করতে পারবো, তাতে অনেকটা সময় বাঁচবে আমাদের। ব্যাকরণের প্রশ্নগুলো হয়ে গেল, তারপরে যেটা পড়ে মনে হবে যে না এবার কবিতাটা পড়তে হবে, তখন আমরা কবিতার দিকে নজর দেব। এবার ঠিক একই রকমভাবে
এই 112 থেকে 120 নম্বর প্রশ্নে এই গদ্যাংশটা কিন্তু আমাদের আছে এবং প্রতিবারই এই ধরনের প্রশ্নই আসে, এই গদ্যাংশ থাকেই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক একই পলিসি অবলম্বন করব। আমরা এই এত বড় গল্পটা কিন্তু পড়তে যাব না, প্রথমেই পড়তে যাব না। এত বড় গল্প পড়ে সময় নষ্ট করব না। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে পড়ব প্রশ্নগুলো তো পড়ার সময় আমরা কিন্তু এখানেও দেখতে পাবো বেশ কয়েকটা প্রশ্ন ব্যাকরণে রয়েছে। সেগুলো গল্প পড়ার কোনো প্রয়োজন নেই, নিজেদের ব্যাকরণগত জ্ঞান থেকে কিন্তু সহজেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তাহলে দেখুন, প্রথমে আমরা যদি প্রশ্নটা যদি দেখি, তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবো যে ব্যাকরণের যে প্রশ্নগুলো রয়েছে সেটা দেখুন, মানে ঠিক পরীক্ষার হলে আমরা যেভাবে প্রশ্নের উত্তরগুলো দেব, আমি ঠিক সেটাই কিন্তু লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি। 114 নম্বর প্রশ্ন দেখুন, সরাসরি, আমার গল্প পড়ার কোনো দরকার নেই, সময় নষ্ট করব না। রাজ্যপাল কোন সমাস? এটার জন্য গল্পের প্রয়োজন নেই। আমরা প্রত্যেকে জানি যে রাজ্যপাল অর্থাৎ রাজ্যের পাল, র বা এর বিভক্তি, সেই জন্য এটা সম্বন্ধ তৎপুরুষ। নাম্বার 3 হচ্ছে সঠিক উত্তর। রাজ্যের পাল, এটা কিন্তু প্যাসেজ না পড়েই হয়ে গেল। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 115 নম্বর প্রশ্ন দেখব। যখনই সময় পায় তখনই ছবি আঁকে, এটা কোন বাক্য, কোন শ্রেণীর বাক্য? এটা অবশ্যই একটা মিশ্র বাক্য। এটা তাহলে প্রশ্ন না পড়েই কিন্তু আমরা এটা স্বাভাবিকভাবেই উত্তরটা করতে পারবো, খুব এমন কিছু জটিল কিছু নয়। তারপরে 116 নাম্বার দেখুন, দুরান্তর সন্ধির কোন সূত্র প্রয়োগ করে হয়েছে? এটা দুরান্তর। নাম্বার 4, অ যোগ অ। এটা আমরা প্রত্যেকেই জানি যে দূর যোগ অন্তর, দূর যোগ অন্তর, অ যোগ অ মিলে আ হয়েছে। এই ফর্মুলাটাকেই কাজে লাগানো হয়েছে এই সন্ধিতে। তাহলে এই যে 3টে প্রশ্ন, এই 114, 15, 16, এই 3টে প্রশ্ন কিন্তু আমরা ব্যাকরণ থেকেও করলাম এবং 117 নম্বর প্রশ্নটাও কিন্তু সেই ব্যাকরণ থেকেই চলে আসছে। দেখুন, অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমিয়ে দেওয়ায় ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর কাছে রেখে দেশে চলে গেল। বাক্যটির সাধু ভাষার সঠিক রূপ কোনটি? সাধু ভাষার সঠিক রূপ হচ্ছে নাম্বার 1, অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমাইয়া দেওয়ায় ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর নিকটে রাখিয়া দেশে চলিয়া গেল। এটা একটা সাধু ভাষার সঠিক রূপ। এটার জন্য আলাদাভাবে গল্পটা পড়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের কতটা সময় বাঁচলো? 4টে প্রশ্ন ব্যাকরণ থেকে কিন্তু হয়ে গেল। এখন যে প্রশ্নগুলো আছে দেখুন খুব ভালোভাবে, 112 নম্বর প্রশ্নটা এবার দেখুন। 112 নম্বর প্রশ্ন, কোন প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং কোন বিবৃতি দুটি সত্য সেটা এখানে বলতে বলেছে। মহুয়ার পিতা নৃপেন সরকার, মাধুরীর পিতা ক্ষেত্র, পারুল কুসুম কুমারীর কন্যা, হারাধন অঘোর সরকারের পুত্র। তাহলে একটা চরিত্রের সম্পর্ক আমাদেরকে খুঁজতে হবে, এটা একটা পয়েন্ট। প্রশ্ন করতে করতেই কিন্তু প্রশ্নটা আগে পড়বো এবং প্রশ্ন পড়ে কিন্তু আমরা নিজেদের মনের মধ্যে সেট করে নেব যে আমাদেরকে কি পয়েন্টটা খুঁজতে হচ্ছে। তাহলে এইখানে আমরা কি খুঁজবো? একটা চরিত্রে দুটো চরিত্র, সেই চরিত্র দুটোর সম্পর্ক খুঁজবো। এটা একটা গেল, আমার পয়েন্ট সেট করে নিলাম। এইবার 113 নম্বর প্রশ্নটা দেখুন, অঘোর সরকারের মৃত্যুর পর ওই বাড়িতে কুসুম কুমারী সহ মোট কতজন সদস্য ছিল? এটাতেও সেই সংখ্যা বিচার করতে হচ্ছে, মানে সংখ্যাটা আমাকে খুঁজতে হবে যে কতজন সদস্য, কতজন, সেই সংখ্যাটা আমাকে খুঁজে বার করতে হবে। এটা আমি মাথায় সেট করে নিলাম বা কোথাও একটা লিখে রাখলাম যে সংখ্যাটা। তাহলে এই প্রশ্নগুলো নিয়ে এইবার আমরা কিভাবে করব? এইবার উত্তরগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে।
আর যখন আমরা প্যাসেজ পড়ব তখন একটা বিষয়, একটা টিপস দিই আপনাদের প্রত্যেককে, যে এই যে এত বড় যে প্যাসেজ, এই এত বড় প্যাসেজে সবার আগে প্রথম 3-4 লাইন পড়ব, আর শেষ 3-4 লাইন পড়ব সবার প্রথমে। এটা আমাদের যে অ্যাপ্রোচটা হবে, তাহলে একটা মোটামুটি প্যাসেজটা সম্বন্ধে একটা ধারণা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এখানে যদি প্যাসেজটা আমরা খুব ভালোভাবে দেখি, মানে ঠিক পরীক্ষার হলে আমরা কি করব, ঠিক সেটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে দেখাতে চলেছি। আমি জাস্ট পড়ছি, এটা পড়তেই হবে, কারণ এগুলো না পড়লে আমরা কিভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করব সেটা ক্লিয়ার হবে না ব্যাপারটা। দেখুন, বাগবাজার, শ্যামবাজার, কুমারটুলি, আহিরিটোলা তো দূরের কথা, সারা উত্তর কলকাতার মানুষ অঘোর সরকারের নাম শুনলেই বলবে উনি যেমন ভালো মানুষ ছিলেন, সেই রকমই ভালো উকিল ছিলেন। দূর দূরান্তের মক্কেলরা শ্যামবাজারের 5 মাথার মোড়ে পৌঁছে ওর বাড়ির হদিশ জিজ্ঞেস করলেই জবাব পেতেন বলরাম মন্দিরের গলিতেই ওর বাড়ি। বাড়ির দরজায় ইংরেজি বাংলায় ওর নাম লেখা আছে। যারা রাজবল্লভ পাড়া দিয়ে ঢুকতেন তারা বিশাল দত্তবাড়ির গোড়াবাবুকে জিজ্ঞাসা করলেই উনি বলতেন ওই তো কোনার বাড়িটা। অঘোর সরকার এখন আর বেঁচে নেই, বছর 10 আগেই উনি মারা গিয়েছেন। তবে ওর স্ত্রী 85 বছরের কুসুম কুমারী দেবী বেঁচে আছেন। ওদের ছোট মেয়ে পারুল থাকে ভবানীপুরে, অন্য দুজন বাইরে। বড় ছেলে নগেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, তিনি কর্মজীবনের শুরু থেকেই দিল্লিতে, তবে প্রত্যেক বছর কলকাতায় আসেন। এখানে থাকেন শুধু ছোট ছেলে নৃপেন। এই 3 তলার বাড়িতে এখন শুধু কুসুম কুমারী দেবী ছাড়া নৃপেনবাবু, তার স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে থাকেন। আর আছে 3 জন কাজের লোক। রাধুনী মনোরমা এ বাড়িতে 30-32 বছর আছে। যে লক্ষ্মীর মা বৃদ্ধা কুসুম কুমারীকে দেখাশোনা করে সে 34-35 বছর আছে। তৃতীয় জন হারাধন আছে বছর 10। হারাধনের বাবা ক্ষেত্র মাত্র 16 বছর বয়সে উকিলবাবুর কাজে লাগে, কিন্তু এমন বোকা ছিল যে উঠতে বসতে বকুনি খেত। সেই ক্ষেত্র কালে কালে অঘোর সরকারের দক্ষিণ হস্ত হয়ে যায়। কথায় কথায় সে মোহরি বা টাইপ বাবুর ভুল ধরত। আহ, কি করছেন, এটা 50 টাকার স্ট্যাম্প পেপারে হবে। আলিপুর কোর্টের মতো উকিল ওকে বলতেন, ক্ষেত্র তুমি স্যারকে একটু বুঝিয়ে এই মামলাটা নিতে রাজি করাও, উনি সাহায্য না করলে আমরা নির্ঘাত হেরে যাব। ক্ষেত্র দেশে গেলে অঘোর সরকার চোখে অন্ধকার দেখতেন। এই উকিলবাবুর কাজ করতে করতেই ক্ষেত্র গ্রামের বাড়িতে পাকা ঘরদোর বানিয়েছে, বিয়ে করেছে, 3টে মেয়ের বিয়ে দিয়েছে, ছেলেটাকে 8 ক্লাস পর্যন্ত পড়িয়েছে। তারপর 2টো চোখই বড্ড বেশি খারাপ হওয়ায় কাজকর্ম করাই মুশকিল হলো। অঘোর সরকারও বার্ধক্যের জন্য কাজকর্ম বেশ কমিয়ে দেওয়ায় ক্ষেত্র ছেলেকে উকিলবাবুর কাছে রেখে দেশে চলে গেল। মাস 3 পরই বৃদ্ধ প্রবীণ উকিল হৃদরোগে হঠাৎ মারা গেলেন। হারাধনকে নৃপেনবাবু এখানেই রেখে দিলেন। নৃপেনবাবু ব্যাংকের ম্যানেজার। উনি আলিপুর ব্রাঞ্চে বেশ কবছর কাটাবার পর বদলি হয়েছেন গড়িয়াহাট ব্রাঞ্চে। লকারের একটা চাবি ওর কাছে থাকে, অন্য চাবিটি থাকে অ্যাকাউন্ট্যান্টের কাছে। এরা দুজনে না গেলে ব্যাংকের কাজকর্মই শুরু হতে পারে না। দুজনকেই পৌঁছতে হয় 9:45টার মধ্যে। তাই তো 8:30টার মধ্যেই খেয়ে দিয়ে নৃপেনবাবুকে বেরুতে হয়। ওর স্ত্রী মাধুরী বেহালার একটা স্কুলের শিক্ষয়িত্রী। 9টা বাজতে বাজতেই উনিও বেরিয়ে যান। দুজনেই ফেরেন সন্ধ্যার আগে পরে। ওদের 2টি ছেলে মেয়ে, মহুয়া বড়, মৃণাল ছোট। মহুয়া সামনের বছরই হায়ার সেকেন্ডারি দেবে। স্কুল আর কোচিং নিয়েই যে সকাল থেকে রাত 9টা 9:30 পর্যন্ত ব্যস্ত। এই পরিবারের একমাত্র দুঃখের কারণ
মৃণাল, সে বোবা এবং কালা, ডেফ অ্যান্ড ডাম স্কুলে যায় কিন্তু লেখাপড়ায় বিশেষ ভালো না, তবে খুব ভালো ছবি আঁকতে পারে। যখনই সময় পায় তখনই ছবি আঁকে। বছর দুয়েক আগে আকাদেমিতে যে মূক ও বধিরদের ছবির প্রদর্শনী হলো তাতে যোগদান করে মৃণাল। শুধু রাজ্যপালের বিশেষ পদক পায়নি, ওর 3টে ছবি তাজবেঙ্গল হোটেল 15,000 টাকায় কিনে নিয়েছে। তাহলে দেখুন, এই যে পড়লাম আমি পুরো যে গল্পটা, এই যে পড়ার সময় কিন্তু আমাকে মাথায় রেখে দিতে হবে আমি যে প্রশ্নগুলো পড়ে আগে যে কিওয়ার্ডগুলো সেট করে রেখেছিলাম। যেমন অঘোর সরকার, এই যে নামগুলো যখন পড়ছি আমি, অঘোর সরকার বিখ্যাত একজন উকিল, কলকাতায় শ্যামবাজারে বাড়ি, বর্তমানে মৃত এবং 10 বছর আগে তিনি মারা গেছেন। তাহলে এই বিষয়টা আমার মাথায় সেট হয়ে গেল। কুসুম কুমারী দেবী, তিনি অঘোরের স্ত্রী, 50 বছর বয়সী এবং বাড়িতে বর্তমানে আছেন। নৃপেন বড় ছেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার, দিল্লিতে থাকেন, প্রতি বছর কলকাতায় আসেন। পারুল তার ছোট মেয়ে, ভবানীপুরে থাকে, আর আরও 2জন থাকে, তারা বাইরে থাকে। আর ক্ষেত্র, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ক্ষেত্র সে একজন কাজের লোক, উকিলবাবুর কাছে কাজ করত, এখন নৃপেনের কাছে সে থাকে। মনোরমা হচ্ছে রাধুনী, 30-32 বছর সে এই বাড়িতেই আছে। লক্ষ্মীর মা বৃদ্ধা, 34-35 বছর বয়সী। তারপরে হারাধন, বছর 10 বয়স। নৃপেনের স্ত্রী মাধুরী এবং 2 ছেলে মেয়ে। মৃণাল বধির এবং বোবা, এটাই কিন্তু তাদের পরিবারের দুঃখের মূল কারণ। নৃপেন একজন ব্যাংক ম্যানেজার, সে গড়িয়াহাট শাখা থেকে বদলি হয়ে কিন্তু এসেছেন। তাহলে এই যে বিষয়বস্তুটা, প্রত্যেকটা নাম অনুযায়ী তাদের যে কাজ এবং তাদের যে পরিচয়, নাম অনুযায়ী তাদের যে পরিচয়, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে। এবং মাথার মধ্যে কাজ করবে, অটোমেটিক স্ক্যান হতে থাকবে তখনই যখন আমি আগে থেকে প্রশ্নটা পড়ে নিয়েছি। প্রশ্নটা পড়ার সময় কিন্তু আমার সেই বিষয়গুলো চলে এসেছে যে কোন বিষয়গুলো আমাকে এই গল্পের মধ্যে খুঁজতে হবে। এইবার দেখুন, মহুয়া নাম্বার 112 নম্বরের প্রশ্নটা দেখুন। এখানে কি বলেছে যে কোন দুটো বিবৃতি সঠিক। এ নাম্বারে কি দেখুন, মহুয়ার পিতা হচ্ছে নৃপেন সরকার। আর সিতে কি আছে, পারুল কুসুম কুমারীর কন্যা। তাহলে এই দুটো আমি গল্পটা পড়ার আগেই পড়ে নিয়েছিলাম এই প্রশ্নটা। তাহলে যখন গল্পটা পড়ব তখন কিন্তু আমার এই দুটো বিষয়ই কিন্তু চোখ আটকে যাবে। তাহলে তখন আমি সহজেই লিখে দিতে পারবো এর সঠিক উত্তর হচ্ছে 2। এ এবং সি, এই দুটো বিবৃতি ঠিক, কারণ আমি আগে তো বুঝে নিয়েছি যে আমাকে কোন প্রশ্নের উত্তরটা আমাকে খুঁজতে হবে। তাই এই উত্তরগুলো কিন্তু আমার চোখ অটোমেটিক স্ক্যান করতে থাকবে গল্পের মধ্যে। এবার দেখুন 113 নম্বর প্রশ্নটা, অঘোর সরকারের মৃত্যুর পর ওই বাড়িতে কুসুম কুমারী সহ মোট কতজন সদস্য ছিল। তাহলে এটা যখন আমরা ক্যারেক্টারগুলো পড়ছিলাম তখনই কিন্তু কাউন্ট করতে থাকবো, এই কারণ আমি প্রশ্নটা কিন্তু আগে থেকেই পড়ে নিয়েছি। কতজন, আমাকে সংখ্যা গুনতে হবে, ক্যারেক্টারের সংখ্যা গুনতে হবে। তাহলে সংখ্যা যখন গুনছি তখন দেখুন, গুনুন, কুসুম কুমারী, নৃপেনের স্ত্রী মাধুরী 3 জন হলো, মহুয়া 4 জন হলো, মৃণাল 5 জন হলো, মনোরমা রাধুনী 6 জন হলো, লক্ষ্মীর মা 7 জন, হারাধন 8 জন। তাহলে মোট 8 জন কিন্তু সঠিক উত্তর। সুতরাং প্রশ্নটা পড়ার উপকারিতাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং যখন আমি গল্পটা পড়বো তখন কিন্তু মার্ক করতে করতে যাব প্রশ্ন, এই গল্পের মধ্যে পেন দিয়ে। এটা হয়ে গেল। এইবার 118 নম্বরটা দেখুন, অঘোরবাবুকে দিয়ে কোন কাজ করাতে হলে লোকেদের কার শরণাপন্ন হতে হতো। অবশ্যই নৃপেনবাবু, এটা আর ভাবতে হবে না, কারণ আমরা গল্পটা পড়ে নিয়েছি। এখানে স্পষ্ট কিন্তু লেখা ছিল গল্পে যে অঘোর সরকারকে দিয়ে কাজ করাতে হলে মানুষ
নৃপেনের কাছে আসতো, আর নৃপেনই পারে তার বাবাকে রাজি করাতে। তাই স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে কিন্তু তখন উত্তরগুলো আমাদের অলরেডি মানে সবসময় সহজে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে উত্তরগুলো করে ফেলতে পারবো। 119 নাম্বার, এই পরিবারের দুঃখের প্রধান কারণ কি? দুঃখের প্রধান কারণ পেনের পুত্র সন্তানটির বাচন এবং শ্রবণ ক্ষমতা না থাকা। তাহলে দেখুন, আমরা যদি আগে এই প্রশ্নটা পড়ে নিই, তাহলে উত্তরটা খোঁজা কতটা সুবিধে। কারণ সেই জায়গাটা মনে করুন প্যাসেজে যেখানে ছিল যে এই পরিবারের একমাত্র দুঃখের কারণ মৃণাল, সে বোবা এবং কালা। তাহলে এই বিষয়টা খুঁজতে আর কোনো সমস্যাই হবে না। 120 নাম্বার প্রশ্ন দেখুন, নৃপেন সরকার কোথায় থাকতেন? আমরা প্রত্যেকে জানি, পড়ার সময় আমরা মনে করেছি যে এটা কিন্তু পড়ার সময় আমাদের অলরেডি চোখ স্ক্যান করে নিয়েছে উত্তরটা। সেটা হচ্ছে দিল্লিতে। বড় ছেলে নৃপেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, তিনি কর্মজীবনের শুরু থেকেই দিল্লিতে থাকেন। এই লাইনটা যখন পড়েছি তখনই কিন্তু মাথায় অলরেডি চলে এসেছে, কারণ প্রশ্নটা আমরা আগে পড়ে নিয়েছি। এটাই হচ্ছে প্রশ্ন পড়ার বেনিফিট। আর এরপরে শুরু হবে ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন, যেটা আজকের ভিডিওতে আর হবে না। নেক্সট ভিডিওটা আমরা যখন করব তখন ল্যাঙ্গুয়েজ 2টা আমরা কভার করব। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে কিন্তু জানাবেন যে আজকের এই এপিসোডটা কতটা কাজে লাগবে, এবং আমার একটাই আপনাদের কাছে অনুরোধ হবে, আপনারা প্রত্যেকে এরকম প্রশ্ন, যে বইটা আপনারা কিনেছেন যেখানে সবগুলো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের বইটা খুলে বাংলার যে চ্যাপ্টারটা রয়েছে, বাংলার যে পার্টটা রয়েছে, সেই অংশটা খুলে একটা প্রশ্ন বের করে, যেখানে এরকম আনসিন প্যাসেজ রয়েছে, যেখানে গদ্যাংশ পদ্যাংশ রয়েছে, সেগুলো বের করে প্র্যাকটিস করবেন প্রশ্নোত্তরগুলো সলভ করার। এবং যে টেকনিকটা আমি এখানে দেখালাম সেগুলো একটু ফলো করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজে উত্তরগুলো করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে কোয়েশ্চেন ট্রেন্ডটা ঠিক কীরকম। খুব রিসেন্ট পরীক্ষা এটা, এবং এইভাবেই আমাদেরকে এবার থেকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমাদের প্রস্তুতিটা দৃঢ় হবে, আরও বেশি স্ট্রং হবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক এর পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।